এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাই শিরোনামে। চীনা মার্শাল আর্টের জবাবে ভারতের ঘটক কমান্ডো। লক্ষ্য লাদাখ, আপৎকালীন প্রস্তুতিতে ভারত, যুদ্ধাস্ত্র নিয়ে পাশে বন্ধুরা। কাশ্মীরে যুদ্ধের রব, গ্যাস মজুদের নির্দেশ, ঘাঁটি হচ্ছে 16 স্কুলে। চীনের ঢুকি পড়ার আতঙ্কে ভারতের গ্রামবাসীরা। লাদাখে উত্তেজনার মধ্যেই জাপান ভারতের যৌথ যুদ্ধ মহড়া। এবং সর্বশেষ থাকছে তাবলিগ জামাতের বিদেশি সদস্যরা ভারতে কেন এখনো, কেন্দ্রের কৈফিয়ত চেয়েছে সুপ্রিম কোর্ট। এই ছিল শিরোনামে। এবার চলুন চলে যায় বিস্তারিত সংবাদে। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করার জন্য এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করার জন্য। চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। লাদাখ সীমান্তে ভারত ও চীনের বাহিনীর উত্তেজনা চরমে। দুই দেশটি ইতিমধ্যে সীমান্তে তাদের সেনা ও সরঞ্জাম বাড়িয়েছে। একদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন যখন মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী মোতায়েন করছে, পাল্টা জবাব দিতে প্রস্তুত ভারতের ঘটক কমান্ডো। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, চীনের মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর জবাবে LAC-তে পাল্টা ঘটক কমান্ডোদের মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী। এই বিশেষ বাহিনীর বিশেষত্ব বলতে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই বাহিনীকে কর্ণাটকের রেলগামে 43 দিন ধরে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। শারীরিক ক্ষমতা আরও বাড়াতে কড়া প্রশিক্ষণ দেওয়া হয় ঘটক কমান্ডোদের। সে সঙ্গে কমান্ডোদের প্রশিক্ষণের সময় 35 কিলোমিটার ওজন নিয়ে টানা 40 কিলোমিটার ছুটতে হয়। অস্ত্র প্রশিক্ষণ ছাড়াও ঘটক কমান্ডোদের হাতাহাতি লড়াইয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া মার্শাল আর্টে দক্ষ হয় ঘটক কমান্ডোরা। মরুভূমি ও দুর্গম এলাকার জন্য আলাদা প্রশিক্ষণ দেয়া হয়। ঘটক কমান্ডোদের একটি ইউনিটে একজন অফিসার এবং একজন JCO সহ 22 জন কমান্ডো থাকেন। পাশাপাশি ঠিক একই রকমভাবে আরেকটি দল রিজার্ভে প্রস্তুত থাকে। ফলে সব মিলিয়ে এক ইউনিটে 40 থেকে 45 জন ঘটক কমান্ডো থাকেন। 15 জুন রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তপাতের পর সব রকম খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনাবাহিনী। ইতিমধ্যে পৌঁছে গিয়েছে প্রায় 50,000 অতিরিক্ত সেনা। T-90 ভীষ্ম ট্যাঙ্ক বসানো হয়েছে, জমি থেকে আকাশমুখী ক্ষেপণাস্ত্র, এয়ার সার্ভেইলেন্স সিস্টেম এবং আরও অনেক কিছুই। সামরিক শক্তি আরও বাড়াতে এবার জোর প্রস্তুতি চালাচ্ছে নয়াদিল্লি। এবার কঠিন সময়ে বন্ধুদেরও পাশে পেতে চলেছে ভারত। আমেরিকা, ফ্রান্স, ইসরায়েল থেকে রাশিয়া কমপক্ষে $100 কোটি প্রতিরক্ষা সরঞ্জাম পেতে চলেছে ভারত। আগামী মাসে ভারতীয় বায়ুসেনার হাতে আসছে বিশ্বের প্রথম সারির যুদ্ধবিমান হিসেবে পরিচিত রাফাল। বিমান ঘাঁটি কিংবা সমুদ্রের বুকে ভাসতে থাকা বিমানবাহী জাহাজের রানওয়ে থেকে উড়ে গিয়ে শত্রু ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম এই রাফাল। 27 জুলাইয়ের মধ্যে পরবর্তী রাফাল বিমানগুলো ভারতে পাঠানোর কথা ফ্রান্সের। যদিও ঠিক কত সংখ্যক রাফাল যুদ্ধবিমান ভারত হাতে পাবে তা স্পষ্ট জানা যায়নি। প্রসঙ্গত 2016 সালে হওয়া 59,000 কোটির চুক্তি অনুযায়ী প্রথম লপ্তে যে 36টি রাফাল বিমান ভারতের পাওয়ার কথা, তার সবকটি দেশে পৌঁছাবে 2022 সালের সেপ্টেম্বরের মধ্যে। এছাড়াও আপতকালীন ভিত্তিতে রাশিয়া এবং ইসরায়েলের কাছ থেকে বিপুল অস্ত্রশস্ত্র কিনছে ভারত। দফায় দফায় সেসব অস্ত্র ভারতে আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে বিপুল সংখ্যক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, রকেট লঞ্চার, বোমা, গ্রেনেড লঞ্চার এবং চালকবিহীন উড়ন্ত যান। রাশিয়ার কাছ থেকে কয়েক হাজার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অনেকগুলি T-90 ব্যাটল ট্যাঙ্কের ইঞ্জিন, ট্যাঙ্কের অন্যান্য অংশ, বিপুল সংখ্যক মাল্টি ব্যারেল রকেট লঞ্চার কিনছে ভারত। ইসরায়েলের থেকে কেনা হয়েছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক অ্যানম্যান্ড এরিয়াল ভেহিকল এবং চালকবিহীন উড়ন্ত যান এবং ভারতীয় নৌসেনার জন্য বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র। ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে ক্রমাগত গোপন তথ্য আদান প্রদান করছে আমেরিকা। বিভিন্ন বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা থেকে গোপন তথ্যের পাশাপাশি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে ইনপুট পাচ্ছেন ভারতীয় সেনা গোয়েন্দারা।
ওয়াকিবহাল মহলের একাংশের মতে লাদাখ পরিস্থিতির জেরে সামরিক তৎপরতা যেভাবে দ্রুত বাড়ছে তা খুব স্বাভাবিক চিত্র মোটেই নয়। তাই সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চাইছে নয়াদিল্লি। সেই কারণে জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র কেনা হচ্ছে। কাশ্মীরকে কেন্দ্র করে একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, কার সঙ্গে আগে যুদ্ধ জড়াবে ভারত? এসব বিষয় স্পষ্ট না হলেও কাশ্মীরে যেন ইতিমধ্যে যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংবাদ মাধ্যম এই সময়। সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু কাশ্মীরের প্রশাসনের তরফে রাজ্যের এলপিজি গ্যাসের ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দেওয়া হয়েছে আগামী 2 মাসের জন্য রান্নার গ্যাসের সিলিন্ডার মজুদ রাখতে। যদিও প্রশাসনের তরফে বলা হয়েছে ভূমিধসের কারণে জাতীয় সড়কে পণ্য পরিবহনে ব্যাহত হতে পারে। সেই কারণেই কাশ্মীরে আগামী 2 মাসের জন্য এলপিজি গ্যাস মজুত রাখার ব্যাপারে বলা হয়েছে। শুধু তাই নয়, কাশ্মীরের কার্গিল সংলগ্ন এলাকা গান্ডারবল এলাকার পুলিশ সুপারের দফতর থেকেও জারি হয়েছে একটি নির্দেশিকা। সেখানে বলা হয়েছে এলাকার 16টি স্কুল নিরাপত্তা কর্মীদের জন্য ব্যবহার করা হবে, তাই যেন স্কুলদের খালি করে দেয়া হয়। স্থানীয়দের মতে সরকারের তরফে যে কারণেই দেখানো হোক না কেন আগের অভিজ্ঞতা তাদের রয়েছে, তাই বেশ বড় ধরনের কিছুই ঘটতে চলেছে তা নিয়ে নিশ্চিত তারা। কাশ্মীরের বিশেষ মর্যাদা রক্ষার 370 ধারা বাতিলের পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক। বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই পক্ষই। পাকিস্তানের সঙ্গে এ দ্বন্দ্বের মধ্যেই কয়েক সপ্তাহ ধরে চীনের সঙ্গেও চরম বিরোধ চলছে ভারতের। লাদাখের গালওয়ান উপত্যকায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 20 ভারতীয় সেনা, আহত হয়েছেন অন্তত 76 জন। চীনা বাহিনীর কতজন হতাহত হয়েছে তা নিশ্চিত করেনি দেশটি। এরপর থেকে দুই পক্ষই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সীমান্তে। ভারতের গ্রামে চীনা সেনাবাহিনীদের ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে করে ওই গ্রামের বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত 2 থেকে 3 সপ্তাহের ভেতরে চীন সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি বরাবর অন্তত 4 জায়গা অতিক্রম করে অবস্থান নিয়েছে। সেই জায়গাগুলো হলো লাদাখের প্যাংগং লেক, গালওয়ানের নোলা ও ডেমচক আর সিকিমের নাকুলা। কিছুদিন আগে ভারতীয় ও চীনা সেনাবাহিনীর সংঘর্ষ হয়, তখন প্যাংগং লেক পাড়ের গ্রামবাসীরার অবস্থা খুবই খারাপ ছিল। চীনের সঙ্গে ভারতের বিতর্কিত সীমানার 30 থেকে 40 কিলোমিটার দূরে অবস্থান মান নামের এই গ্রাম। প্যাংগং লেক পাড়ে অবস্থিত এটি। এখানে মে মাসে চীন ও ভারতের সেনাবাহিনীর সংঘর্ষ হয়। এই এলাকাটিকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, তাই স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ একরকম অসম্ভব। দুর্জয় নামে মান গ্রামের এক লোক বলেন, আমাদের গ্রামে ভাইরাস বা লকডাউন কিছুরই প্রভাব নেই। গ্রামের সাবেক কাউন্সিলর নামগ্লাল বুরকক বলেন, তার গ্রামটি ভারত নিয়ন্ত্রিত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে অবস্থিত। এখানে কিছুই যদি না হতো তাহলে এত চীন সেনা কেন? আমরা আগে ফিঙ্গার 8 পর্যন্ত যেতে পারতাম, এখন চীনের সেনারা এখান পর্যন্ত এসেছে। এটাও তো অনধিপ্রবেশ। দেখুন, গালওয়ান উপত্যকায় আমাদের ঘোড়া চড়ে বেড়ায়, এখন চীনের সেনারা সেটা নিয়ন্ত্রণ করছে। লাদাখে উত্তেজনার মধ্যেই ভারতীয় মহাসাগরে জাপানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ। চীনের সঙ্গে সীমান্ত বিবাদের মধ্যেই এই সামরিক মহড়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা, কারণ জাপানের সঙ্গে চীনের সম্পর্কও ভালো নয়। শনিবার ভারতীয় মহাসাগরে জাপানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ। জাপানের নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যেই এই যৌথ মহড়ার ব্যবস্থা করা হয়েছিল। ভারতীয় নৌবাহিনীর 2টি যুদ্ধজাহাজ আইএনএস রানা এবং আইএনএস কুলিশ এই মহড়ায় অংশ নিয়েছিল। অন্যদিকে জাপানের নৌবাহিনীর জেএস কাশিমা এবং জেএস সুমিউকি নামে 2টি যুদ্ধজাহাজ এসেছিল। এই যৌথ মহড়ার আগে আমেরিকান কয়েকটি যুদ্ধজাহাজের সঙ্গে দক্ষিণ চীন সাগরে ড্রিলে অংশ নেয় জাপানের ওই 2টি যুদ্ধজাহাজ। ভারতে জাপানের রাষ্ট্রদূত সুতোশি সুজুকি টুইটারে জানান, ভারতের সঙ্গে সৌজন্যমূলক মহড়াতে অংশ নিয়েছে জাপানি নৌবাহিনী। প্রায় 3,500 বিদেশি নাগরিক কেন এখনো ভারতে আটকা পড়ে আছে, কেন্দ্রকে তার ব্যাখ্যা দিতে বলেছে ভারতীয় সুপ্রিম কোর্ট। তাবলিগ জামাতের এসব সদস্যদের মধ্যে বেশ কয়েকশো বাংলাদেশীও আছেন।
তাবলিগ জামাতের বিদেশি সদস্যদের কালো তালিকাভুক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৩৪ জন বিদেশি নাগরিক ভারতের শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছেন। তাদের আবেদনের শুনানিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি আজ এ মন্তব্য করেন। মূল মামলাটি অবশ্য আগামী ২ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে, কারণ কেন্দ্রীয় সরকারের কাছে এখনও বিদেশি তাবলিগ সদস্যদের আবেদনের প্রতিলিপি পৌঁছায়নি। এর আগে গত ২ এপ্রিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে ৯৬০ জন বিদেশি তাবলিগ সদস্যকে ১০ বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করার কথা জানায়। ৪ জুন সেই তালিকা যোগ করা হয় আরও ২৫০০ জনকে। এই কালো তালিকাভুক্ত করার অর্থ হল আগামী ১০ বছরের জন্য তারা ভারতে আসার ভিসা পাবেন না। এই বিদেশি নাগরিকরা অনেকে মার্চ মাসে দিল্লিতে তাবলিগের সদর দফতর মারকাজ নিয়ামুদ্দিনে এক ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিলেন, যাকে পরে সরকার ভাইরাসের সংক্রমণের অন্যতম প্রধান হটস্পট হিসেবে চিহ্নিত করে। এরপরই তাবলিগ জামাতের বিরুদ্ধে ভারতে ইসলামফোবিয়ার ঝড়ে বয়ে যায়। সারা দেশ জুড়ে বিদেশি তাবলিগ সদস্যদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়ার কথা হতে থাকে। পর্যটক ভিসাকে ভারতে ঢুকে ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে ভারত উত্তরপ্রদেশের মতো কোনো রাজ্যে বিদেশি তাবলিগ সদস্যদের বিরুদ্ধে এফআইআরও জারি করা হয়। পাসপোর্ট জব্দ, ফিরতে পারছি না নিজের দেশেও এমন তাবলিগেও এমন ৩৪ জন বিদেশি সদস্য যারা ৩৪টি বিভিন্ন দেশের নাগরিক। তারা সম্মিলিতভাবে ভারত সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছেন। মূল আবেদনটি করেছে ফরাসি নাগরিক মাওলানা আল হাদরামি। এই আবেদনে বলা হয়েছে, যেভাবে বিদেশি নাগরিকদের বক্তব্য না শুনেই ভারত সরকার একতরফাভাবে এই ব্ল্যাকলিস্ট করার সিদ্ধান্ত নিয়েছে তা সংবিধান আর্টিকেল ২১-এর পরিপন্থী।